আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি লজেন্সের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আজাদ নূর, 38তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজকে আমরা আলোচনা করব মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে। সংবিধান হচ্ছে আমাদের সংবিধান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, লিখিত পরীক্ষায় এবং প্রিলি পরীক্ষায়। সকল পরীক্ষাতেই সংবিধান থেকে, বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাতেও সংবিধান থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে সবসময়। তো সংবিধান এমনিতেও নাগরিক হিসেবে আমাদের সংবিধান সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই সংবিধান থেকে অনেক সময় বলে থাকি যে সংবিধানের এই ধারা বলে ওই ধারা বলে আমরা বিভিন্ন কিছু সরকারের কাছে প্রাপ্য হই। তো সংবিধান জিনিসটা কি? সংবিধান হচ্ছে মূলত কোনো একটি রাষ্ট্রের মৌলিক আইন বা দলিল, যেটি দ্বারা সেই রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে, সেই রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে রূপরেখা আছে সেটি কিভাবে নিরূপণ করা হবে সেটি সম্পর্কে আমরা জানতে পারি। তো সংবিধান সম্পর্কে যেটি না বললেই নয়, যে সংবিধান সম্পর্কে একটি বিখ্যাত উক্তি আছে গ্রিক দার্শনিক এরিস্টটলের, যে সংবিধান হচ্ছে মূলত একটি রাষ্ট্রের পছন্দকৃত জীবন বিধান। রাষ্ট্র কর্তৃক যে জীবন বিধানটাকে পছন্দ করা হয় তার রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য, সেটি হচ্ছে মূলত সংবিধান। তো এই সংবিধানের প্রকারভেদ আমরা জানি যে সংবিধান মূলত চার প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটি হচ্ছে সেটি হচ্ছে সংবিধানের যে রূপ আছে, লিখিত রূপ, আরেকটি আছে অলিখিত রূপ, আরেকটি প্রকার হচ্ছে দুষ্পরিবর্তনীয় এবং অপরটি হচ্ছে সুপরিবর্তনীয়। এই লিখিত সংবিধান যেটি, সেটি হচ্ছে কি, সংবিধানটা লিখিত আকারে থাকে, যেমন হচ্ছে বাংলাদেশের সংবিধান, ভারতের সংবিধান, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান, এগুলো হচ্ছে লিখিত সংবিধানের উদাহরণ। আর অলিখিত সংবিধান হচ্ছে যে দেশের সংবিধানটি লিখিত আকারে থাকে না কোনো পুস্তকে, সেটি হচ্ছে অলিখিত সংবিধান। যেমন হচ্ছে সৌদি আরবের সংবিধান অলিখিত সংবিধানের একটি উজ্জ্বল উদাহরণ। এরপরে আমরা যদি আলোচনা করি যে দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। দুষ্পরিবর্তন ব্যাপারটি হচ্ছে এমন যে সংবিধান পরিবর্তন করা বা সংশোধন করা অপেক্ষাকৃত জটিল। যেমন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে বাংলাদেশের যে আইনসভা আছে বা সংসদ আছে, সেই সংসদের 2/3 সদস্যদের সমর্থন লাগে। তো এই কারণে বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আর সুপরিবর্তনীয় কোনটা? সুপরিবর্তনীয় হচ্ছে যেটাতে মেজরিটির কম বা মেজরিটি হইলেই হয়ে যায়। যেমন হচ্ছে 50-50, 100 জন মেম্বার থাকলে 49 জন যদি নাকচ করে দেয়, 51 জন যদি হ্যাঁ বলে বা সমর্থন দেয়, সেটি হচ্ছে সুপরিবর্তন, মানে সহজে পরিবর্তন করা যায়। কিন্তু দুষ্পরিবর্তনীয়তে অবশ্যই 2/3 সমর্থন লাগে। এখন আমরা আলোচনা করব সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ যেটি আমরা বলি, যে বাংলাদেশ রাষ্ট্রের যে সূত্রপাত, সেটি হচ্ছে 26শে মার্চ 1971 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল, সেখান থেকে মূলত বাংলাদেশের সাংবিধানিক যাত্রা শুরু। এটা আমরা ধরে নিই যে আমাদের 26শে মার্চ 1971 থেকে শুরু, এবং এটির যে পরবর্তী পদক্ষেপ সেটি ছিল 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন হয়েছিল। যে মুজিবনগর সরকার গঠন হওয়ার সময় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র একটি এই মুজিবনগর সরকার কর্তৃক ঘোষণাপত্র জারি করা হয়। এই স্বাধীনতার ঘোষণাপত্রটি তৈরি করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী, এবং সেই সময়ে বাংলাদেশ গণপরিষদ নামে একটি গণপরিষদ গঠন করা হয় 10 এপ্রিল 1971 সালে। এই গণপরিষদের সদস্য ছিলেন মূলত 469 জন। এই প্রশ্ন আসতে পারে যে এই 469 জন সদস্য কোত্থেকে আসলো। তো এই 469 জন সদস্যের মধ্যে 1970 এবং 1971 সালে যে নির্বাচন হয়েছিল, তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের, সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরাই মূলত এই গণপরিষদের সদস্য হিসেবে ছিলেন। তো এই জাতীয় পরিষদের 169টি আসনের 169 জন জনপ্রতিনিধি এই গণপরিষদের অংশ, এবং হচ্ছে প্রাদেশিক পরিষদের যে 300 জন সদস্য ছিলেন, তারাও এখানে টোটাল 469 জন, 300 এবং 169 মিলে 469 জন সদস্য ছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সময় যেহেতু সংবিধান প্রণয়ন কার্যক্রমটি বা পরবর্তীতে শুরু হয়েছিল, সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের বিজয় লাভের পরে, এই জন্য সেখানে এই মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় দালালি বা হচ্ছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার কারণে এবং দল থেকে বহিষ্কার হওয়ার কারণে সর্বশেষ 403 জন সদস্য গণপরিষদে টিকে ছিলেন, যারা এই সংবিধানের পরবর্তী কার্যক্রমে বিভিন্ন অবদান রাখেন।
তো 16 ডিসেম্বর 1971 সালে আমরা বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করি এবং 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। 11 জানুয়ারিতে বঙ্গবন্ধু এই রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি হয় 11 জানুয়ারি 1972 এবং পরবর্তীতে গিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে রাষ্ট্রপতিত্ব ছেড়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তৎকালীন সেই সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী 22 মার্চ 1972 সালে বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। এই বাংলাদেশ গণপরিষদ আদেশের আমরা আগে বলেছি যে সদস্য ছিল মূলত 403 জন। 403 জন কিভাবে সিলেক্ট হয়েছে সেটি আমরা আগে দেখে আসলাম। এই 22 মার্চ 1972 সালে পরবর্তীতে 10 এপ্রিল 1972 সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যে কার্যক্রম সেটি ছিল মূলত সংবিধান প্রণয়ন করা। এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির যে প্রথম বৈঠক সেটি হয়েছিল 17 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার পরে 10 এপ্রিল 1972 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল গণপরিষদে, সেই গণপরিষদ অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং সেই গণপরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তো 11 এপ্রিল যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল 34 সদস্য বিশিষ্ট, এই 34 সদস্য বিশিষ্ট কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তার সভাপতিত্বে খসড়া সংবিধান প্রণয়ন কার্যক্রম চলমান ছিল এবং এই 34 জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য একমাত্র নারী সদস্য ছিলেন বা মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং এই 34 সদস্যদের মধ্যে একজন শুধু ছিলেন বিরোধী দলীয় সদস্য, তিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তো এই যে খসড়া সংবিধান প্রণয়ন কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয়েছিল তাহলে 11 এপ্রিল 1972 সালে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির আরো উল্লেখযোগ্য সদস্য ছিলেন যে আমাদের জাতীয় 4 নেতা ব্যারিস্টার আমিরুল ইসলাম, এনারা ছিলেন মূলত এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কর্তৃক 12 অক্টোবর 1972 সালে ডক্টর কামাল হোসেন এই গণপরিষদে খসড়া সংবিধান সর্বপ্রথম উত্থাপন করেন 12 অক্টোবর 1972 সালে। 12 অক্টোবর 1972 সালে এই যে সংবিধানটি যে খসড়া উপস্থাপন করা হয়েছিল সেটি মূলত ছিল 72 পৃষ্ঠা। এই পরবর্তীতে 4 নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক বাংলাদেশের যে খসড়া সংবিধান সেটি গৃহীত হয় এবং চূড়ান্ত রূপ দেওয়ার জন্য সেটি স্বাক্ষরের জন্য বিভিন্ন পর্যায়ে এই কার্যক্রম এগিয়ে যেতে থাকে এবং 15 ডিসেম্বর 1972 সালে সবাই যে গণপরিষদের সদস্য যারা ছিলেন তারা স্বাক্ষর করেন। শুধু স্বাক্ষর করেননি একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এবং 16 ডিসেম্বর 1972 থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধানটি যে হাতে লেখা সংবিধান ছিল, সেই হাতে লেখা সংবিধানটি লিপিকার ছিলেন এ.কে.এম. আব্দুর রউফ এবং এই যে অঙ্গসজ্জা হয়েছিল সংবিধানের, সেই সংবিধানের অঙ্গসজ্জার যে প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন তিনি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং অঙ্গসজ্জার কাজটি একান্তভাবে পরিচালনা করেছিলেন শিল্পী হাশেম খান। এখন আমরা এই সংবিধানের যে অন্যান্য দিক আছে, যেমন সংবিধানের যে বিভিন্ন পরিচিতি সেটি সম্পর্কে আলোচনা করব। যেমন বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনা মূলত একটি, তারপরে অনুচ্ছেদ ছিল বর্তমানে সংবিধানে 153টি অনুচ্ছেদ, ভাগ হচ্ছে 11টি এবং তফসিল আছে 7টি। সংবিধান মোট 17 বার সংশোধন হয়েছে। তো এই সংবিধান আলোচনা করতে গিয়ে আমাদের যে জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সংবিধানের বিভিন্ন দিক আছে, সংবিধান পড়ার কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। যে সংবিধান বিভিন্ন দিকের মধ্যে আছে ভাগ, অনুচ্ছেদ, দফা আছে, উপদফা আছে, শর্তাংশ বা প্রোভাইসো আছে এবং হচ্ছে হাসিয়া আছে। অনুচ্ছেদগুলো সম্পর্কে আমরা জানি যে বিভিন্ন যে আইনের যেমন সেকশন বা ধারা থাকে সংবিধানে সেটিকে বলা হয় অনুচ্ছেদ। এখানে কিন্তু আমরা কখনোই সংবিধানের ধারা বলবো না, আমাদেরকে অবশ্যই সংবিধানের অনুচ্ছেদ বলতে হবে। ধারা শব্দটি সংবিধানের বেলায় ভুল। অনুচ্ছেদের পরে যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থা থাকে সেগুলো হচ্ছে প্রথমে দফা এবং পরবর্তীতে থাকে হচ্ছে উপদফা। অনুচ্ছেদের ইংরেজি আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে আর্টিকেল, আর আইনের বেলায় যে ধারা বলি সেটির ইংরেজি কিন্তু সেকশন। তো এই আরেকটি ব্যাপার হচ্ছে শর্তাংশ, মানে কোনো একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদটা তখনই কোনো একটা শর্ত জুড়ে দেওয়া যদি থাকে সেটি হচ্ছে তাহলে শর্তাংশ।
মানে একটা অনুচ্ছেদ আছে যে এটি করলে এটি হবে, কিন্তু একটি শর্ত জুড়ে যদি দেওয়া থাকে সেই শর্তাংশটাকে বলবো আমরা শর্ত বা শর্তাংশ বা প্রোভাইসো। আর আরেকটি হচ্ছে কি সংবিধানের কোনো কিছুর ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি যে দেওয়া হয় সেটি একটি আরবি শব্দ আছে, সেটিকে সাংবিধানিক ভাষা হচ্ছে হাসিয়া। এই হাসিয়া হচ্ছে মূলত টিকা বা ব্যাখ্যা। এখন আমরা আলোচনা করব প্রস্তাবনা নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যেটি সংবিধানের শুরু হয়েছে মূলত একটি প্রস্তাবনার দ্বারা। প্রস্তাবনার ইংরেজি শব্দ হচ্ছে প্রিয়াম্বল, এবং প্রস্তাবনাকে যদি আমরা ব্যাখ্যা করি সেটি হচ্ছে মূলত এক ধরনের ঘোষণা বা ডিক্লারেশন, যে একটি রাষ্ট্রের রূপরেখা কেমন হবে, সে রাষ্ট্রের মৌলিক নীতিমালা, জনগণের প্রতি সে রাষ্ট্রের কেমন অঙ্গীকার থাকবে বা রাষ্ট্রের কেমন লক্ষ্য, সেটি আমরা মূলত সেই সংবিধানের প্রস্তাবনা থেকে দেখি। আমাদের বাংলাদেশের সংবিধানটি মূলত প্রণয়ন করা হয়েছিল ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেখান থেকে। আর আরেকটি ব্যাপার লক্ষণীয় যে আমাদের যে মূল হাতে লেখা সংবিধান যেটা আছে পাণ্ডুলিপি, সেটি কিন্তু বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। তো আমরা প্রস্তাবনা নিয়ে আলোচনা করছি। প্রস্তাবনার মূলত 5টি অংশ, প্রধান অংশ আছে। সেই 5টি অংশের মধ্যে প্রধান হচ্ছে বা 1 নম্বর যে অংশ যে সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সেকেন্ড যে অংশটি আছে সেটি হচ্ছে জনগণের অঙ্গীকার। থার্ড যে প্রস্তাবনার অংশ সেটি হচ্ছে সংবিধানের মূলনীতি। চতুর্থ যেটি সেটি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে লক্ষ্য আছে সেটি আমাদের এই সংবিধানের প্রস্তাবনার মধ্যে উল্লেখ আছে। এবং সর্বশেষ বা 5 নাম্বার যেটি প্রস্তাবনার অংশ সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানব জাতির অগ্রযাত্রায়, প্রগতিশীল অগ্রযাত্রার প্রতি সমর্থন জ্ঞাপন। এটি হচ্ছে এই পর্যন্ত, এই 5টি হচ্ছে মূলত আমাদের প্রস্তাবনার বিভিন্ন অংশ। তো এই প্রস্তাবনার মধ্যে আবার সংবিধানের যে ওভারভিউ বা সংক্ষিপ্ত একটি রূপ আমরা দেখতে পাই, যেমন হচ্ছে প্রস্তাবনার মধ্যে উল্লেখ আছে প্রজাতন্ত্রের সীমানা কতটুকু, তারপরে হচ্ছে রাষ্ট্রভাষা কি হবে, জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক কি হবে, সেগুলো এই প্রস্তাবনার মধ্যে আলোচনা আছে। এছাড়া আছে রাজধানী, নাগরিকত্ব, তারপরে সংবিধানের যে বিভিন্ন প্রাধান্য আছে, রাষ্ট্র পরিচালনার যে বিভিন্ন ধরনের মূলনীতি আছে সেগুলো। এরপরে আছে যে মৌলিক অধিকার, নির্বাহী বিভাগ, তারপরে আছে আইনসভা এবং শেষে আছে বিচার বিভাগ। তারপরে আছে বিভিন্ন ধরনের যে কর্তৃপক্ষ আছে, যেমন হচ্ছে আমাদের সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, এগুলোর যে নিয়োগ সেটি আছে, সেগুলো কিভাবে নির্বাচন করা হবে সেটি এই সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে। এবং শেষে আছে যে আমাদের সংবিধান সংশোধনের যে বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার অন্যান্য যে আনুষঙ্গিক দলিলাদি বা আইন আছে সেটি সম্পর্কে এই প্রস্তাবনায় হালকা ওভারভিউ আছে। এছাড়া আমাদের এখানে যেহেতু একটা জিনিস মনে রাখতে হবে যে সংবিধান হচ্ছে বাংলাদেশের মৌলিক আইন বা ফান্ডামেন্টাল আইন। তো এখানে হচ্ছে বেসিক স্ট্রাকচার কিছু আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান। এবং এইখানে একটা জিনিস লক্ষণীয় যে বাংলাদেশের সংবিধানের সঙ্গে আমরা যে আমাদের আইনসভায় যে যত আইন প্রণয়ন করা হয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখা হয় যে সংবিধানের সঙ্গে সেটি সাংঘর্ষিক কিনা। এই ব্যাপারটা সবসময় লক্ষণীয় যে যদি কোনো আইন, নতুন করে কোনো আইন প্রণয়ন করা হয় এবং সেই আইন সংবিধানের সঙ্গে যদি সাংঘর্ষিক হয়, তাহলে বা বিরোধপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ঠিক যতটুকু সাংঘর্ষিক বা অসামঞ্জস্যপূর্ণ হবে ঠিক ততটুকুই সংবিধানের বলে ততটুকুই বাতিল বা রদ হবে এবং আমাদের সংবিধানটাই মূলত প্রাধান্য পাবে। তাহলে আজকে আমরা সংবিধানের এই প্রথম ক্লাসে জানলাম যে আমাদের সংবিধান কি, সংবিধানের যে সংজ্ঞা আছে সেটি সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানলাম সংবিধানের যে ধারাবাহিক ইতিহাস, সংবিধান প্রণয়নের, আমাদের স্বাধীনতার ঘোষণা, ঘোষণাপত্র, আমাদের গণপরিষদ আদেশ জারি, তারপরে যেটি ছিল আমাদের অস্থায়ী সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ, এরপরে অন্তর্বর্তীকালীন সংবিধান, এই সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা গিয়ে যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের সংবিধানের যে সংক্ষিপ্ত আলোচনা। সংবিধানের সংক্ষিপ্ত আলোচনা বলতে আমাদের যে সংবিধানের যতগুলো ভাগ আছে সে সম্পর্কে আমরা হালকা ওভারভিউ করেছি। সংবিধানের যে পরিচ্ছেদগুলো আছে, সংবিধানের যে প্রস্তাবনা এবং তফসিল এবং সংশোধনীগুলোর সংখ্যা কতগুলো সেগুলো সম্পর্কে আমরা আলোকপাত করেছি। তো এছাড়া আমরা সর্বশেষ আলোচনা করেছি আমাদের এই ক্লাসে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা আছে, সংবিধানের প্রস্তাবনার যে বিভিন্ন অংশ আছে 5টি অংশ, সেই 5টি অংশ নিয়ে রাষ্ট্রের অঙ্গীকার, তারপর জনগণের যে সামাজিক রূপরেখা সেগুলো সম্পর্কে আমরা জানলাম আজকে এই ক্লাসে। তাহলে আমাদের সংবিধান কি, সংবিধানের যে সংজ্ঞা,
সংবিধানের যে আমাদের প্রণয়নের ইতিহাস সেটি এবং সংবিধানের যে প্রস্তাবনা সে সম্পর্কে আমরা ওভাবে করেছি। আমরা নেক্সট ক্লাসে আমাদের সংবিধানের যে আমাদের 11টি ভাগ আছে সেই 11টি ভাগ নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে প্রথম যে দুইটি ভাগ আছে আমাদের প্রজাতন্ত্র এবং দ্বিতীয় ভাগ যেটি সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই দুইটি ভাগ সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করব প্রথম থেকে আমাদের প্রজাতন্ত্রের যে ভাগ আছে 1 থেকে 7 বা 7-এর খ পর্যন্ত অনুচ্ছেদ সেই পর্যন্ত আলোচনা করব এবং দ্বিতীয় ভাগ যেটি আছে আমাদের 8ম থেকে 25 নাম্বার যে অনুচ্ছেদ আছে সেই পর্যন্ত আমরা আলোচনা করব। তো লজেন্সের সাথে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।